পারুলের হাতে থাপ্পড় খেয়ে সিফাত মন খারাপ করে বাড়িতে চলে আসে। সে একের পর এক সিগারেট ধরিয়ে টানতে থাকে। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক সময় সিফাত সিগারেট টানতে টানতে খোলা মাঠের পাশে একটি গাছের সাথে কিছুক্ষণ হেলান দিয়ে বসে থাকার পর সেখানেই সিফাত ঘুমিয়ে পড়ে। এদিকে সন্ধ্যা হয়ে যায়। আস্তে আস্তে চারপাশে অন্ধকারে ছেয়ে যায়। হঠাৎই সিফাত জেগে ওঠে। সে দেখে রাত হয়ে গিয়েছে। সে ভাবে পারুলের কাছে যেভাবেই হোক তাকে ক্ষমা চাইতে হবেই। এরকম ভাবনা নিয়ে সিফাত বাড়িতে ফিরে। রাতে শুয়ে শুয়ে সিফাত ভাবে কাল পারুলের সাথে দেখা করব, সবকিছু ভুলব। এসব ভাবতে ভাবতে সে একসময় ঘুমিয়ে পড়ে। আর অন্যদিকে পারুল ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে সে দেখতে পায় তার হাতের কালো দাগটি এখন পুরো হাত জুড়ে ছড়িয়ে পড়েছে। এটা দেখে পারুল খুবই ভয় পায়। সে কিছুতেই বুঝতে পারছে না যে কিভাবে তার হাতে কালো দাগটি এভাবে বেড়ে গেল। সেদিন রাতে সবাই ছাদে যায়। পারুলও তাদের সাথে ছাদে যায়। তন্নি দেখে সেই তেঁতুল গাছটি এখন নির্ভুল। সালেহা বলে চল রুমে ফিরি, এ সময়টা ছাদে থাকাটা নিরাপদ নয়। মায়া বলে চল না রুমে যাই। তিথিও বলে চল। সবাই ছাদ থেকে রুমে ফিরে। পারুলও চলে আসে। সেদিন রাতে সবাই ঘুমিয়ে আছে। আশেপাশের সবকিছুই নীরব। চারপাশের পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে আছে। হঠাৎই সেই তেঁতুল গাছটি নড়তে থাকে। তেঁতুল গাছের ডালপালাগুলো বাতাসে প্রচণ্ডভাবে নড়ছে। একসময় সবার অজান্তে সেই তেঁতুল গাছটি থেকে একটি বড় কালো অবয়ব বের হয়ে আসে। সেই ভয়ানক অবয়বটি আস্তে আস্তে পারুলদের রুমের দিকে আসতে থাকে। একসময় সেই ভয়ানক অবয়বটি পারুলদের রুমের জানালা পর্যন্ত আসে। প্রতিদিনের মতো আজও জানালাটি বন্ধ ছিল। হঠাৎই বিকট আওয়াজে জানালাটি খুলে যায়। আর অবয়বটি সোজা পারুলের রুমে প্রবেশ করে। পারুল সহ সবাই তখন গভীর ঘুমে মগ্ন। সেই ভয়ানক অবয়বটি তখন পারুলের কাছে আসে। কিছুক্ষণ পারুলের দিকে তাকিয়ে থাকে। একটা সময় অবয়বটি পারুলের হাতের সেই কালো দাগটির ভিতর অদৃশ্য হয়ে যায়। পারুল সাথে সাথে জেগে ওঠে। সে খুবই নার্ভাস ফিল করছে। সে খেয়াল করে তার হাতের কালো দাগটি এখন অনেক বেড়ে গেছে। মানে তার পুরো হাতটি এখন কালো হয়ে গেছে। এটা দেখে পারুল খুবই ভয় পায়। পরদিন সকালে তারা নাস্তা সেরে পড়তে বসে বসে তিথি, মায়া ও সালেহা খেয়াল করে পারুলের একটা হাত পুরোটাই কালো হয়ে গিয়েছে। পারুল এখন কোনোভাবেই কাপড় দিয়ে কালো দাগায় তার কালো হাতের ব্যাপারে জেনে যায়। সালেহা বলে কিরে পারুল, তোর হাতের কালো দাগ দেখে তো মনে হচ্ছে এটা অশুভ লক্ষণ হয়তো। পারুল বলে দেখ, তোদের সামনেই তো সেদিন সিফাতের হাতে নখের আঁচড় লেগেছিল। এখন সেই আঁচড় থেকে কিভাবে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। সেদিন তারা চার বান্ধবী মিলে স্কুলে যাবার জন্য বের হয়। পথিমধ্যে হঠাৎ সিফাতের সাথে দেখা হয়। আজও সিফাত পারুলকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু পারুল তাকে বুঝবে দূরের কথা। সে আজও সিফাতকে অপমান করে। সিফাত বাড়িতে চলে যায়। মিরাজ বলে আমার জন্য তোর ভালোবাসার মানুষ আজ তোর সাথে এমন খারাপ আচরণ করলো। সিফাত বলে সবই আমার কপাল। সেদিন রাতে মায়া ওয়াশরুম থেকে এসে দেখে রুমে পারুল নেই। মায়া দৌড়ে আশেপাশের সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও পারুলকে খুঁজে না পেয়ে সে ছাদে চলে যায়। মায়া দেখে পারুল এই রাতের বেলা ছাদের রেলিংয়ের উপর দিয়ে হাঁটতেছে। মায়া তো অবাক হয়ে যায়। আরে পারুল, তুই এত রাতে ছাদে কি করিস? তুই তো পড়ে যাবি। পারুল কিছু বলে না। সে তার মতো রেলিং এর উপর হাঁটতে থাকে। মায়া বলে পারুল বোন, আমার নেমে আয় এখান থেকে, জায়গাটা ভালো না। আর তখনই মায়া সবচেয়ে অবাক হয়। সে দেখে মায়া ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে আছে। পারুলের চুলগুলো সব বাতাসে উঠছে। পারুল বলে হা 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 হা, আমাকে তোরা কেউই বাঁচাতে পারবি না। মায়া বলে কিরে পারুল, তুই এসব বলছিস কেন? তাড়াতাড়ি নাম ওখান থেকে। তখনই মায়ের সামনে পারুল ছাদ থেকে লাফ দেয়। মায়া এটা দেখে চিৎকার দেয়, পারুল বোন তুই এটা কি করলি? ঠিক তখনই মায়ের কাঁধে কে যেন হাত রাখলো। মায়া চমকে যায়। সে পিছু ফিরে দেখে পারুল তার পাশেই দাঁড়িয়ে আছে। মায়া এখানে পারুলকে দেখে খুবই অবাক হয় ও ভয় পায়। পারুল যদি এখানেই থেকে থাকে তাহলে এইমাত্র ছাদ থেকে কে লাফ দিল? মায়া খুবই ভয় পায়। সে ভয় রুমে চলে আসে। পারুল বলে কি হয়েছে তোর? তুই এত রাতে ছাদে কি করিস? মায়া বলে আমি তো তোকে কিছুক্ষণ আগে ছাদে দেখলাম। পারুল বলে আমি তো বিছানাতেই ছিলাম। তোর কথার আওয়াজ শুনে আমার ঘুম ভেঙে যায়। মায়া খুব ভয় পেয়ে যায়। সে পারুলের হাতের দিকে তাকিয়ে দেখে পারুলের একটা হাত কাপড় দিয়ে পুরোটা ঢেকে রেখেছে। মায়া বলে কিরে, তোর হাতে এভাবে কাপড় পেঁচিয়েছিস কেন? দেখি তো কি হয়েছে। পারুল দেখতে দেয় না। মায়া তবুও অনেক। তিথি ও সালেহার ঘুম ভেঙে যায়। সালেহা বলে তোরা দুজন কি শুরু করলি? শান্তিতে একটু ঘুমাতেও দিবি না নাকি? তিথি বলে তোরা কি করছিস রাত জেগে? মায়া বলে তোরা দেখ তো পারুল তার হাতে কিভাবে কাপড় পেঁচিয়ে রেখেছে। সালেহ দেখে বলে এ মা, তুই হাতে এভাবে কাপড় পেঁচিয়েছিস কেন? পারুল বলে সেটা তোরা বুঝবি না। পাশ থেকে তিথি পারুলের হাতের কাপড়টি সরাতে চেষ্টা করে, আর
তখনই পারুল তাকে সিটিকে দূরে ফেলে দেয়। মুহূর্তের মধ্যেই পারুল ভয়ঙ্কর হয়ে ওঠে। তার হাত থেকে কাপড়টি সরে যায়, আর তখনই সেখানে থাকা সবাই দেখতে পায় পারুলের একটি হাত পুরোটাই কালো হয়ে গিয়েছে। পারুল ও যেন ভয়ানক হয়ে ওঠে, সে ভয়ানকভাবে হাসতে থাকে। তিথি বলে, পারুল তুই এমন করছিস কেন? তোর কি হয়েছে? সালেহা বলে, এই পারুল তোর কি হলো রে? তখনই পারুল বলে, হা 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 হা, আমি পারুল না। তার মুখে একথা শুনে তারা তিনজনই খুব ভয় পায়। সাথে সাথে পারুলের দেহ থেকে সেই ভয়ানক অবয়বটি বের হয়ে যায়, আর পারুল মাটিতে পড়ে যায়। অবয়বটি দেখে তারা তিনজনই খুব ভয় পায়। তারা দৌড়ে রুম থেকে বের হতে চাইলে দেখে রুমের দরজাটি কোনোভাবেই খুলছে না। সেই ভয়ানক অবয়বটি শূন্য ভেসে আছে, আর এদিকে পারুল মাটিতে পড়ে আছে। এই মাঝরাতে এতটা ভয়ানক অবয়ব তাদের মাঝে কতটা ভীতিকর পরিস্থিতি করেছে সেটা তারা তিনজন জানে। সালেহা বলে, কে তুমি? কিছুক্ষণের মধ্যেই সেই অবয়বটি বলতে থাকে, আমি পারুল না। তারা তিনজনই ভয়ে কাঁপছে। তাদের এত চিৎকার চেঁচামেচি শুনে সালেহার মামা ছুটে আসে। আর অবাক করা বিষয় হলো, সালেহার মামা আসার সাথে সাথে অবয়বটি সেখানেই মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে গেল। তারা তিনজন বড় বাঁচা বেঁচে গেল। সালেহার মামা জিজ্ঞেস করে, কিরে সালেহা, এখানে কি হয়েছে? আর পারুল মাটিতে কেন? তারা তিনজন ভয়ে ভয়ে বলতে থাকে, মামা, এই বাসায় ভূত আছে, আর পারুলের সাথে খারাপ কিছু ঘটতে পারে। তার মামা অবাক হয়, বলে, কি মেয়েরা? সে ভাবে, এই বাসায় আজ পর্যন্ত কোনো কিছু দেখলাম না, শুনলাম না, আর এরা কিনা বলছে যে এই বাসায় খারাপ কিছু আছে। তার মামা বলে, ঠিক আছে, তোমরা পারুলকে দেখো কি হয়েছে, আমি দেখি আগামীকাল কিছু করতে পারি কিনা। তারা তিনজনে মিলে পারুলকে বিছানায় শুইয়ে দেয়। পারুলের এখনো হুঁশ ফিরেনি। তিথি পানি নিয়ে আসে। সালেহা ও মায়া পারুলের মাথায় পানি ঢালে। কিছুক্ষণের মধ্যে পারুলের ক্যাফি তার শরীরেও ছেয়ে গেছে। স্পষ্ট বোঝা যাচ্ছে তার হাতের মতো তার শরীর ও কালো হয়ে যাচ্ছে। পরদিন পারুল সহ সবাই উঠে দাঁত ব্রাশ করে নাস্তা করছে। তখন মায়া বলে, পারুল, তোর কি রাতে ঘটে যাওয়া ঘটনা কিছু মনে আছে? পারুল বলে, কেন? রাতে আমার সাথে কি হয়েছিল? কেউ পারুলকে কিছু বলে না, বেচারি চিন্তায় পড়ে যাবে। এসব ভেবে তারা পারুলকে কিছু বলে না। সেদিন আর তারা কেউ স্কুলে যায়নি। পারুলের রাতে ঘটে যাওয়া ঘটনাটি সিফাতও জেনে যায়। পারুলের গ্রাম থেকে তার মা বাবা আসে। তারা বলে, আমরা আমাদের মেয়েকে এই অবস্থায় এখানে রাখবো না, পারুলকে আমরা বাড়ি নিয়ে যেতে চাই। সালেহার মামা বলে, হ্যাঁ, তা তো নিয়ে যাবেনই আপনাদের মেয়ে, তবে আমার এখানে থাকলে আমি কিছু করার চেষ্টা করতাম। তবুও চাই পারুল দ্রুত ঠিক হয়ে উঠুক। সেদিন পারুল তার বাবা মায়ের সাথে তার গ্রামের বাড়ি চলে যায়। সিফাত খবর পেয়ে জলদি সালেহার মামার বাসায় আসে। সে সালেহাকে অনেক বুঝিয়ে পারুলের গ্রামের বাড়ির ঠিকানা নেয়। তারপর সে ভাবে যেভাবেই হোক তাড়াতাড়ি সে পারুলের সাথে দেখা করবে। সেদিন রাতে সালেহা, তিথি ও মায়া ঘুমিয়ে আছে। তখন মাঝরাত সেই তেঁতুলিয়া গাছ থেকে একটি ভয়ানক অবয়ব বের হয়ে আসে। তবে সেই অবয়ব এবার সালেহাদের রুমের কাছে ও ছাদে না এসে পারুলের বাড়ির দিকে যেতে লাগলো। পারুল তখন তার ছোট বোনের সাথে গভীর ঘুমে মগ্ন। মাঝরাত চারপাশে ঝিঝি পোকার ডাক ও মাঝে মধ্যে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। হঠাৎই পারুলের চোখ খোলা যায়। পারুল অন্ধকারের মধ্যেই উঠে দাঁড়ায় আর ভয়ানকভাবে হাসতে থাকে। পারুলের হাসি শুনে তার ছোট বোন জেগে ওঠে। তার ছোট বোন পারুলের ভয়ানক ও অদ্ভুত হাসি শুনে ভয় পেয়ে যায়। সে বারবার তার বাবা মাকে ডাকতে থাকে। একসময় পাশের রুম থেকে তার মা বাবা ছুটে আসলে পারুলের ছোট বোন দরজা খুলে দেয়। তার মা বাবা ঘরের লাইট জ্বালিয়ে দেখতে পায় পারুলের শরীরের অধিকাংশই কালো হয়ে গেছে। সে দেখতেও এখন অনেক ভয়ানক হয়ে উঠেছে। তার মা বাবা এটা দেখে খুবই অবাক। মানে, তোর কি হলো রে? বলে তার বাবা কান্নাকাটি শুরু করে দেয়। তার মা ও কান্না করছে, মা, পারুল, তোর কি হলো রে? তখনও পারুল শূন্য ভেসে আছে। তার চুলগুলো বাতাসে উঠছে। সে ভয়ানকভাবে বলতে থাকে, হা 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 হা, আমি পারুল না, তবে তোদের পারুলকে আমি খুব তাড়াতাড়ি মেরে ফেলব। পারুলের নিজের মুখ থেকে এসব কথা শুনে তার বাবা মা খুবই ভয় রাসূলের নাম নিতে থাকে ও দোয়া দুরুদ যা পারে পড়তে থাকে। কিছুক্ষণ পারুল এসব বলে সেখানে অচেতন হয়ে পড়ে। তার বাবা মা তাকে বিছানায় শুইয়ে দেয়। পারুলের অবস্থার আরও অবনতির খবর পেয়ে তার বান্ধবীরা তার বাড়িতে আসে। শুধু তন্নি আসেনি, সিফাত ও তার সাথে মিরাজ আসে। পরদিন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তারা সবাই পারুলের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায়। সবচেয়ে বেশি কষ্ট পায় সিফাত। সে পারুলের দিকে তাকিয়ে দেখে তার শরীরের অর্ধেক কালো হয়ে গিয়েছে। সিফাত এটা দেখে খুব অবাক হয়। সে ভাবে, পারুলের কি হলো? পারুলের এই অবস্থা দেখে সিফাতের চোখের কোণে পানি জমে। সিফাত চোখের পানি মুছে তার এক পরিচিত কবিরাজকে কে ফোন করে সেখানে আসতে বলে। কবিরাজ আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। কবিরাজ এসে দেখে পারুলের হাত পা কালো হয়ে গিয়েছে। তাকে এখন দেখতে খুবই ভয়ানক লাগছে। পারুল বিছানায় শুয়ে আছে। তার গায়ের উপর একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া হয়। পারুল এখনো অচেতন হয়ে পড়ে আছে।
কবিরাজটি একটা পার্টিতে বসে দোয়া দুরূদ পড়তে থাকে আর সবাইকে বলে, আপনারা সবাই দোয়া দুরূদ পড়তে থাকুন, কেউ ভয় পাবেন না। সালেহারা 3 বান্ধবী সহ সেখানে থাকা সবাই ভয়ে ভয়ে দোয়া দুরূদ পড়তে থাকে। এক সময় পারুল জেগে উঠে। পারুল খুবই ভয়ানক হয়ে ওঠে। সে সবার সামনে মুহূর্তের মধ্যেই শূন্যে ভাসতে থাকে আর বলতে থাকে, আজ পারুলকে আমি মেরে ফেলব। সিফাত ভয় পেয়ে যায়। সে বলতে থাকে, এটা কখনোই তুমি পারবে না, কারণ আমি পারুলকে ভালোবাসি। তখন পারুল বলে, আমি তো পারুলকে মেরেই ছাড়বো। কবিরাজ অনেক চেষ্টা করে যাচ্ছে খারাপ সেই আত্মাটিকে পারুলের থেকে আলাদা করার জন্য। তখন হঠাৎই সবাই খেয়াল করে পারুলের পুরো শরীর এখন কালো হয়ে গেছে। এটা দেখে সবাই খুবই ভয় পায়। আর কিছুক্ষণ পর হঠাৎই পারুল আস্তে আস্তে মাটিতে পড়ে যায় আর তার ভেতর থেকে সেই ভয়ানক আত্মাটা বের হয়ে শূন্য ভাসতে থাকে। কবিরাজ তখন সবাইকে সাবধান হতে বলে। কবিরাজ সেই আত্মাটিকে জিজ্ঞেস করে, তুই কে, কোথা থেকে এসেছিস? সেই আত্মাটি বলে, আমি তেঁতুল গাছটিতে ছিলাম। এই মেয়েটিকে আমার ভালো লেগেছে, তাই একে আমি মেরে ফেলব। আমি যত বেশি মানুষ মারব, ততই শক্তিশালী ও অমর হয়ে যাব। কবিরাজ বলে, এটা তুই কখনোই পারবি না, দেখ তোর কি হাল করেছে। সবার সামনে কবিরাজ সেই আত্মাটির গায়ে এক ধরনের পানি ছিটিয়ে দেয়। তখন আত্মাটি ভয়ানকভাবে হাসতে থাকে। সেই ভয়ানক অবয়বটি কবিরাজকে ধরে শুনি নদীর জোড়াতে। ততক্ষণে চারপাশে ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যায়। তখনই সেখানে পারুল শুয়ে আছে বিছানায়। তার বান্ধবীরা সব ভয়ে ভয়ে আছে। সিফাত সবকিছু দেখছে, সে ভয়ে আছে যদি সত্যিই পারুলের কিছু হয়ে যায়, তাই সে ভয়ে ভয়ে আছে। একসময় সেই ভয়ানক অবয়বটি কবিরাজকে পাশের একটা পুকুরে ছুঁড়ে মারে আর সেই আত্মাটি এখন আরো ভয়ানক হয়ে ওঠে। সে আত্মাটি এখন তার আসল রূপে ফিরে আসে। এখন অবয়বটি দেখতে কোনো দিক থেকে মানুষের মতো লাগছে না। সে আত্মাটির মাথায় বড় বড় চুলের বেনি, চোখ দুটো কালো আর পুরো অবয়বটি কালো বর্ণের, হাতে বিশাল বড় বড় নখ। সে আত্মাটি হাসতে হাসতে বলতে থাকে, এইবার দেখ আমি কি করি। বলেই সে ভয়ানক অবয়বটি সবার সামনেই তার নখ সামনের দিকে বাড়িয়ে পারুলের দিকে যেতে থাকে। পারুল তো অজ্ঞান হয়েই পড়ে আছে, তাই এই মুহূর্তে পারুলকে বাঁচাতে কেউই এগোতে সাহস পায় না। পারুলের বাবা মা ও সেখানে থাকা তার বান্ধবীরাও অনেক কান্নাকাটি করে আকুতি মিনতি করে বলে, পারুলকে মেরো না, ছেড়ে দাও। তখন অবয়বটি বলে, আমার এখন তাকে মারতেই হবে, আমার শক্তির দরকার। বলেই সে পারুলের দিকে সুচালো নখগুলো নিয়ে তেড়ে আসে। সিফাত এটা দেখে আর ঠিক থাকতে পারে না। সে পাশেই মাটিতে পড়ে থাকা একটা বাঁশ নিয়ে অবয়বটিকে আঘাত করে, কিন্তু সেই বাঁশের আঘাতে অবয়ব কিছুই হয় না। উল্টো সিফাতের বাঁশের আঘাতটি অবয়বটির গায়ে না লাগার কারণে সে ছিটকে দূরে গিয়ে পড়ে। আর তখনই অবয়বটি পারুলের কাছে যায়। সাথে সাথে সিফাত পারুলের কাছে যায়। অবয়টি তার ভয়ানক নখ দিয়ে পারুলকে মরণঘাতী আঘাত করে। সবাই ভয়ে চোখ বন্ধ করে ফেলে। এই দৃশ্য কেউ দেখতে পারবে না, তাই সবাই চোখ বন্ধ করে ফেলে। সবাই কিছুক্ষণের মধ্যেই চোখ খুলে দেখে অবয়বটির নখগুলো সিফাতকে আঘাত করেছে। তাজা রক্ত গড়িয়ে মাটিতে পড়ছে। আস্তে আস্তে সিফাতের গায়ের রং কালো হতে শুরু করে আর এদিকে পারুলের শরীর থেকে কালো দাগগুলো মুছে যেতে থাকে। সবাই এই দৃশ্য দেখে খুবই অবাক হয় ও ভয় পায়। কেউ কিছু বলে না, সবাই তাকিয়ে দেখছে। অবয়বটিও একটা ভয়ানক হাসি দিয়ে বলতে থাকে, হা হা হা, আমি সব মাটিতে লুকিয়ে পড়ে। অবয়বটির ভয়ানক নখগুলো অদৃশ্য হয়ে যায়। সেখানে সিফাত পারুলের নাম ধরে কয়েকবার ডাকে, কিন্তু তখনও পারুল অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যে সিফাতের পুরো শরীর কালো হয়ে যায় ও সেখানে পারুলকে বলতে থাকে, পারুল আমাকে মাফ। আহ বলেই সিফাত শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অবয়বটি একটা রহস্যময় হাসি দিয়ে সেখানেই অদৃশ্য হয়ে যায় আর পারুল তখনই জেগে ওঠে। এখন সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কিন্তু তখনই পাশে দাঁড়িয়ে থাকা পারুলের বান্ধবী মায়া বলতে থাকে, এখন আমি শান্তি পেয়েছি বলেই সে হাসে।